ঈদের 7 দিনের ছুটি শুরু আজ থেকে। পথে পথে শেকড়মুখী মানুষের ঢল। বাস, ট্রেন, লঞ্চে ভিড়। মহাসড়কে চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের 1 মাস। ব্যতিক্রমী উদ্যোগে দ্রুততায় পূরণ হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি। প্রশাসক নিয়োগে গতি ফিরবে স্থবির থাকা জেলার প্রশাসনিক আর উন্নয়ন কাজে। তবে দলের লোক নিয়োগ দেয় আছে সমালোচনাও। জ্বালানি সংকটে থমকে গেছে মৎস্য আহরণ কেন্দ্রগুলোর কার্যক্রম। ডিজেলের অভাবে সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না অনেক জাহাজ, ট্রলার। সেচ খালে পানি স্বল্পতায় হুমকির মুখে চাঁদপুরের ফরিদগঞ্জে ইরি বোরো আবাদ। তীব্র পানি সংকটে উপজেলার বেশ কিছু অঞ্চলের কৃষক। ইরাকে মার্কিন দূতাবাসে ইরানের হামলা। আক্রমণের শঙ্কা, এবার অনির্দিষ্টকালের জন্য আকাশসীমা বন্ধ করল আরব আমিরাত। ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে অংশের ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদা, কেমন দেখছেন ঈদযাত্রা? কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আসলে আপনি জানেন যে গাজীপুর একটি শিল্পাঞ্চল খ্যাত এলাকায় এবং এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 5 থেকে 6,000 শিল্প কারখানা আছে এবং এই ঈদের সময় কিন্তু যে বাড়তি যে চাপ গাজীপুরের উপর যেহেতু দুটি মহাসড়ক আছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আর আছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। আমি তো আপনাকে দেখাই, এটা হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং এই যে শিল্পগুলো কারখানাগুলো আছে এই ঈদকে সামনে রেখেই কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ শ্রমিক তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলকে ত্যাগ করে এবং নারী টানে তারা বাড়িতে ফিরে তাদের প্রিয়জনদের সাথে আসলে ঈদের আনন্দটি ভাগাভাগি করে নেয় এবং এই কারণেই কিন্তু দুটি মহাসড়কেই বাড়তি গাড়ি, তার পাশাপাশি বাড়তি যে মানুষের একটি চাপ সৃষ্টি হয়। সকাল থেকে আমরা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিশেষ করে চন্দ্রা এলাকাতে যেটি দেখেছি সেখানেও কিন্তু গাড়ির চাপ বেড়েছে, যাত্রীর চাপ বেড়েছে, কিন্তু কোথাও একেবারে তীব্র যে যানজট সেই যানজটটির খবর আমরা পাইনি। গাড়ির যে চাকা সেই চাকাতে কিন্তু ধীর গতি চলছে, কিন্তু তারপরও গাড়ি এখনো সচল পরিস্থিতিতে আছে। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তাতে আপনি যে ব্যাপারটি দেখতে পাচ্ছেন যে তীব্র যানজট, এই কারণটি যদি আমি আপনাকে ছোট্ট করে একটু বলি, সেটা হলো যে এখানে কিন্তু কোনো ধরনের যানজট নেই। তার কারণ হলো তার সামনে একটি স্টেশন যেখানে আসলে গাড়ি দাঁড়াচ্ছে, যাত্রী ওঠাচ্ছে নামাচ্ছে এবং যত্রতত্র দাঁড়ানোর যে ব্যাপারটি, এই যে নিয়ম শৃঙ্খলা না মানার যে ব্যাপারটি, এই কারণেই কিন্তু এখানে এই যে তীব্র জটলা দেখা দিয়েছে এবং গাড়ির যে চাপ সেটি সৃষ্টি হয়েছে। এবং এই যে গাড়ির চাপ এটি প্রায় কিন্তু 1 কিলোমিটার ছড়িয়ে গেছে, যেটা আসলে অনেকেই মনে করছে যে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তিটাও আসলে একদম উচ্চ পর্যায়ে চলে গেছে। আসলে কিন্তু ঠিক সেরকম কোনো কিছুই না। পুরো দুটি মহাসড়কে কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে যাত্রী যত্রতত্র ওঠানো নামানো, এই কারণগুলোর কারণে আসলে এই যে যানজটের সৃষ্টি হচ্ছে। এবং তার পাশাপাশি যে সিএনজি পাম্পগুলো আছে সেই সিএনজি পাম্পগুলোতে আপনি জানেন যে জ্বালানি যে তেল বা গ্যাস এটার একটি সমস্যা আসলে অনেক দিন ধরে আমরা দেখছি, ভুগছি এবং এই কারণগুলোতে কিন্তু সিএনজি পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি থাকার কারণে সেই এলাকাগুলোতেও কিন্তু কিছুটা জটলার সৃষ্টি হচ্ছে। এবং এর পাশাপাশি যদি প্রশাসনের কথা বলতে হয় তাহলে কিন্তু আসলে ছোট করে বলতেই হবে যে এখন পর্যন্ত আসলে প্রশাসনের যে একটা কর্মতৎপরতা সেই জিনিসটা এখনো পর্যন্ত আমরা খেয়াল করিনি। রাজেন্দ্রপুর চৌরাস্তার মতো একটি গুরুত্বপূর্ণ একটা এলাকাতেও কিন্তু এখন পর্যন্ত আমরা ওইভাবে করে পুলিশ পাইনি। এবং তার পাশাপাশি যাত্রীদের বরাবরই একটি অভিযোগ থাকে, সেটি হলো বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে। যেখানে 100 টাকা ভাড়া সেখানে 400 টাকা 500 টাকাও আসলে ভাড়া নেওয়া হচ্ছে। এই ছিল গাজীপুরের যে দুটি মহাসড়ক সেই দুটি মহাসড়কের ঈদযাত্রা সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া তথ্য। মাহমুদা, ধন্যবাদ আপনাকে। যানবাহনের চাপ বাড়ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন হায়দার জনি। সুজন, কোথাও যানজট দেখছেন কিনা এবং যাত্রীরা তাদের কোনো ভোগান্তির অভিযোগ করছেন কিনা এবং সার্বিক পরিস্থিতি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? সঞ্জিদা, শুভ সকাল। আপনার মাধ্যমে যেটি জানাতে চাই, একসময় ঈদযাত্রার যে বিড়ম্বনার পথটি ছিল, দুর্ভোগ আর বিড়ম্বনার পথ, ঢাকা মাওয়া মহাসড়ক,
এখন কিন্তু পদ্মা সেতুর কল্যাণে সেই সড়কটি আসলে সবসময় ঈদযাত্রা স্বস্তির এবং সুখকর হয়ে থাকে, এবং এবারও কিন্তু এর ব্যতিক্রম নয়। আপনি জানেন যে আজকেই ঈদের যে ছুটি সেটি শুরু হয়ে গেছে, আজকেই প্রথম ছুটির দিন, এবং গতকাল রাত থেকেই কিন্তু এই মহাসড়কে স্বাভাবিক সময়ের চাইতে কয়েক গুণ যানবাহনের চাপ বেড়েছে। তবে মহাসড়কটি আধুনিক এবং প্রশস্ত হওয়ায় নিরবিচ্ছিন্নভাবে যান চলাচল করায় কোথাও কিন্তু কোনো ধরনের দুর্ভোগের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। পদ্মা সেতুর টোল প্লাজার সামনে যেটি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে যানবাহনগুলো আসছে, দূরপাল্লার যানবাহন, এবং পদ্মা সেতুতে টোল প্রদান করে কিন্তু খুব দ্রুত যানবাহনগুলো পদ্মা সেতু অতিক্রম করে নিজ নিজ গন্তব্যে ছুটছে। আপনি জানেন যে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই মহাসড়কটি, এই সড়ক হয়ে দক্ষিণবঙ্গের 21 জেলার যারা যাত্রী তারাই কিন্তু যাতায়াত করে থাকে, এবং ঈদ যাত্রায় কিন্তু এই মহাসড়কটিতে ব্যাপক চাপ থাকে, যানবাহনের চাপ অনেক বেড়ে যায়, এবং মানুষ ছুটতে থাকে নিজ নিজ গন্তব্যের দিকে। তো যেহেতু লম্বা একটি ছুটি এবং আজকেই ছুটি শুরু হয়েছে, সেক্ষেত্রে সকাল থেকেই কিন্তু এই মহাসড়কটিতে যানবাহনের চাপ বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি দূরপাল্লার যানবাহনের পাশাপাশি 2 চাকার যে যানবাহন সেটি মোটরসাইকেল, এই মোটরসাইকেলে করেও কিন্তু অসংখ্য মানুষ যার যার গন্তব্যে ছুটছেন। তবে এই মহাসড়কে প্রতি বছরই আসলে ঈদ যাত্রায় পছন্দের একটি বাহন হয়ে থাকে মোটরসাইকেল, কারণ এটি ব্যক্তিগত যান, অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এই যানবাহনটিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে। এছাড়া দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসছে, এবং সেগুলোরও অনেক বেশি চাপ রয়েছে। পাশাপাশি ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রোবাসেও করে কিন্তু দক্ষিণবঙ্গের যাত্রীরা এই পথ ধরে ছুটছেন স্বজনদের সাথে ঈদ করার জন্য। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, মহাসড়কের কোথাও কোনো বিড়ম্বনা নেই, একেবারে স্বস্তিতে আসলে কিন্তু দক্ষিণবঙ্গের যে ঈদ যাত্রা সেটি প্রথম দিনের ঈদ যাত্রা শুরু হয়েছে। সানজিদা, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাও প্রান্ত থেকে এখনকার মতো তথ্য। সুজন, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে আজ কয়টি ফেরি চলাচল করার কথা রয়েছে এবং কোনো ভোগান্তির তথ্য রয়েছে কিনা আপনার কাছে? সার্বিক পরিস্থিতি জানাবেন। সঞ্জিতা, ঈদযাত্রায় এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে মোট 17টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। তো আমি এই মুহূর্তে আছি পাটুরিয়া 3 নম্বর ফেরি ঘাট এলাকাতে। তো কিছুক্ষণ আগে প্রায় 80টি যানবাহন নিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি ফেরি এই 3 নম্বর ঘাট থেকে দৌলতের উদ্দেশ্যে চলে গেল। তো আর এই মাত্র এই ঘাটের আরেকটি পকেটে শাহ মখদুম নামের আরেকটি ফেরি অবস্থান করছে। তো এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে আসলে পাটুরিয়া ঘাটের চিরচেনা যে সেই যানজট, সেই যে ভোগান্তি, সেই ভোগান্তির এখন পর্যন্ত কিন্তু কোনো ভোগান্তির আমরা কিন্তু এখন পর্যন্ত সেই তথ্য আমরা কিন্তু পাইনি। তবে আমরা যেটি পেয়েছি যে দূরপাল্লার যে বাস, সেই বাসের সংখ্যা কিন্তু অনেকটাই কম, এবং যেটি আমরা দেখতে পেয়েছি যে মোটরসাইকেল এবং যে ব্যক্তিগত যে যানবাহন যেগুলো রয়েছে, প্রাইভেট কার, মাইক্রোবাস, এই গাড়ির সংখ্যা কিন্তু কিছুটা বেশি। তো আমরা এখানে যারা এই যাত্রী যারা রয়েছেন, আমরা অনেকের সাথেই কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে ঢাকা-রিচা মহাসড়কেও তারা তেমন কোনো গাড়ির যে চাপ সেটি কিন্তু তারা লক্ষ্য করেনি। আমরা ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে মোট 4টি ঘাট সচল রয়েছে, এবং এই 4টি ঘাট দিয়ে মোট 17টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। তো আমরা এখানে আসলে যে অপেক্ষমান কিছু যাত্রী আছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যে ভাই, আপনি কোত্থেকে এসেছেন এবং কি মহাসড়ক এবং ঘাটের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমি বেসিক্যালি ঢাকা থেকে আসছি। মহাসড়কে ওরকম কোনো জ্যাম নাই, গাড়ির চাপও কম। আর আমি যাবো হলো কুষ্টিয়াতে। এখন গাড়ির চাপ নাই মহাসড়কে, রাস্তা ফাঁকাই ছিল, ভালো মতো নিয়ে আসছি। ধন্যবাদ। আমরা একটু যাত্রীদের সাথে কথা বলতে চাই। আচ্ছা ভাই, আপনি আপনার সাথে একটু কথা বলি যে এই যে পাটুরিয়া ফেরি ঘাটে বিগত সময়ে কেমন অবস্থা, এইবারে ঘাটের ব্যবস্থাপনা কেমন দেখতে পাচ্ছেন? আপনাদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা? এবার ঘাটের অবস্থা দেখছি একটু ভালো, একটু যানজট একটু কম, আগের থেকে একটু যানজট কম দেখছি, এবং রাস্তাঘাটে অনেক গাবতলী বা অন্যান্য জায়গায় দেখছি যানজট অনেক কম। এবার ব্যবস্থাটা অনেক ভালো। একটা সময় তো এখানে প্রচুর যানজট লেগে থাকতো, তাই না? জি জি জি, একটা সময় অনেক যানজট লেগে থাকতো, কিন্তু এখন যানজটটা অনেক কম।
সঞ্জিতা, আসলে যাত্রীরা যেটি বলছেন যে এখন তারা কিন্তু অনেকটা স্বস্তিতে এখন পার হচ্ছেন। তবে আরেকটি বিষয় যে বেলা বাড়ার সাথে সাথে যে দূরপাল্লার যে যানবাহন যেগুলো রয়েছে, আসলে যে যাত্রীবাহী বাস, সেই বাসগুলো যখন আসবে তখন হয়তোবা এই পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনে আরো একটু চাপ পড়তে পারে। তো ঘাট কর্তৃপক্ষ যেটি বলছেন যে তাদের যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনা মোতাবেক এবারের যাত্রীরা কিন্তু অনেকটা নির্বিঘ্নেই বাড়িতে ফিরতে পারবে। তো সঞ্জিদা, এই ছিল আমার কাছে পাটুরিয়া ফেরিঘাটের সবশেষ খবর। লিটন, ধন্যবাদ আপনাকে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকারের পথ চলা শুরু হয় 17 ফেব্রুয়ারি। দেশের উন্নয়নে নানামুখী তৎপরতা, ব্যতিক্রমী উদ্যোগ আর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরুর মধ্য দিয়ে আজ পূর্ণ হলো তার 1 মাস। দায়িত্ব গ্রহণের এ সময়ের মধ্যেই এমন কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন যা বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছে। এই সময়কালকে রাজনীতির গুণগত মান পরিবর্তনের এক যুগান্তকারী অগ্রগতি হিসেবে অভিহিত করেছে রাজনৈতিক বিশ্লেষকরা। কাজ পারবে কে? গর্ব দেশ সবার আগে। ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে সরকার গঠন করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন প্রথমবারের মতো সংসদে যাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ নিয়ে সরকার গঠনের পরের দিন থেকেই প্রশাসন ঢেলে সাজানো, বন্ধের দিনেও অফিস করা, মাঠ প্রশাসন থেকে কেন্দ্রের সর্বত্র গতি ফেরাতে উদ্যোগ নেন। শুধু নির্দেশেই সীমাবদ্ধ না থেকে নিজে সশরীরে উপস্থিত থেকে কাজ এগিয়ে নিতে ছিলেন সচেষ্ট। প্রধানমন্ত্রী নয়, চালচলনে, আড়ম্বরতায় পুরনো রাজনীতির অর্গল ভেঙে সামিল হয়েছেন সাধারণ মানুষের কাতারে। এগিয়ে চলার পথে এসেছে প্রতিবন্ধকতা ও সমালোচনা। সবকিছুকে পেছনে ফেলে নতুন এক দিগন্তের সূচনা করেছেন তারেক রহমান। দায়িত্ব শুরুর 21 দিনের মধ্যেই বাস্তবায়ন করেছেন নির্বাচনী ইশতেহার। ইশতেহারে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন বহুল আলোচিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, প্রবাসী কার্ড এবং কৃষকের ঋণ পরিশোধের মাধ্যমে। রয়েছে সারা দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ইমাম, মুয়াজ্জিম, খাদেম এবং পুরোহিতসহ ধর্মীয় গুরুদের মাসিক আর্থিক সুবিধা। এছাড়াও সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ, ঐতিহাসিক খাল খনন সহ প্রধান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সাহসী পদক্ষেপে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী। ইতিহাস বলছে স্বাধীনতা উত্তর 54 বছরে এরকম রাজনৈতিক অঙ্গীকার পূরণের নজির খুব একটা নেই। অতীতে ক্ষমতাসীনরা ইশতেহার বাস্তবায়নের কথা ভুলে গেলেও মাত্র 1 মাসেই জনগণের কাছে অঙ্গীকার রক্ষা করার নজির স্থাপন করেছেন তারেক রহমান। রাষ্ট্র পরিচালনায় এমন সাহসী উদ্যোগ রাজনীতির মাঠে গুণগত পরিবর্তন আনবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইশতেহারের কতগুলো চমকপ্রদ জনপ্রতিশ্রুতি ছিল। বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা শক্তিরা ছিল তারা নানাভাবে বিএনপিকে নিয়ে সমালোচনা, আর্থিক সংস্থান কোথা থেকে হবে, কিভাবে হবে, এগুলো শুধুমাত্র জনগণকে ভোট নেয়ার একটা অপকৌশল। মানুষ সংশয় প্রকাশ করেছিল, কিন্তু তারেক রহমান পাইলট প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ইতিমধ্যেই এটি আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন। জনগণের প্রতি দেয়া কমিটমেন্টের প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকে এবং সত্যিকার অর্থে জনকল্যাণ যদি সরকারের লক্ষ্য হয়, তাহলে এইগুলো করা সম্ভব। আবার অনেকেই মনে করেন ভালো করলেও প্রধানমন্ত্রীর জন্য চ্যালেঞ্জও আছে। নির্বাচনী ইশতেহারের অন্যতম ইস্যু সুশাসন, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আর কর্মসংস্থান। এগুলোতে ভালো কিছু করে না দেখাতে পারলে সব অর্জন ম্লান হয়ে যেতে পারে। গত 54 বছরের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানিফেস্টোগুলো নির্বাচনের সময় আসে, কিন্তু এরপরে আর নির্বাচনের পরে দলও খবর রাখে না, যারা ক্ষমতায় আসে। নাগরিকরাও ম্যানিফেস্টোর ব্যাপারে সচেতন থাকে না। এইবার আমরা দেখলাম ব্যতিক্রম। সেটা হলো জনাব তারেক রহমান দুইটা কাজ করেছেন। একটা হলো ক্যাম্পেইনকালীন সময়ে তিনি তার ম্যানিফেস্টোটাকে সবার কাছে পরিচিত করেছেন, আর দ্বিতীয়ত হলো যেহেতু কথা দিয়ে আসছেন বিভিন্ন ক্যাম্পেইনগুলোতে গিয়ে, তিনিও চেষ্টা করছেন যে তার কথা অনুযায়ী ক্যাম্পেইনগুলোতে যে কথা দিয়েছেন ম্যানিফেস্টো সম্পর্কে কী কী করবেন, কী কী করবেন না, সেটাও উনি আবার বাস্তবায়ন করার চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন মানুষের কল্যাণ ও জন আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করে যদি এগিয়ে যেতে পারে সরকার, তাহলে বদলে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক প্রচলিত ধারা। ব্যর্থতার পথ মারিয়ে আসবে সফলতাও। যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।
24-এর 5ই আগস্টের পর থেকেই শূন্য ছিল জেলা পরিষদের চেয়ারগুলো। দীর্ঘদিন পর প্রশাসক নিয়োগ হওয়ায় স্থবির থাকা জেলার প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে গতি ফিরবে বলে মনে করছেন ক্ষমতাসীনরা। তবে বিপরীত প্রতিক্রিয়া বিরোধী জোটে। তাদের মত, দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে গণতন্ত্রের পরিবর্তে দলীয়করণের পথেই হাঁটছে বিএনপি। রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে 42টি জেলা পরিষদে নিয়োগ দেওয়া হয় প্রশাসক। দীর্ঘদিন পর কর্মচঞ্চল হয়ে উঠছে স্থবির হয়ে থাকা জেলা পরিষদগুলো। কুমিল্লায় জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া। দায়িত্ব গ্রহণ করেই জানালেন কুমিল্লাকে দুর্নীতিমুক্ত আদর্শ মডেল জেলায় পরিণত করার কথা। অনিয়মগুলো দূর করে সত্যিকারের জেলা পরিষদকে একটা জনগণের কল্যাণে একটা আদর্শ এবং মডেল জেলা পরিষদ কুমিল্লা করতে পারবো, সেটা আমি ইনশাল্লাহ আশা করি। এদিকে খুলনায় প্রশাসক পদে দায়িত্ব নিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব SM মনিরুল হাসান বাপ্পি। কুষ্টিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে। কুষ্টিয়া মানুষ পাহাড়ে বুঝে আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি এই দায়িত্ব, এই পবিত্র দায়িত্ব আমার জীবন থাকতে আমি সরকার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। সিলেটে জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম ও নারায়ণগঞ্জের প্রশাসক হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ। এই পরিষদটা যেন জনগণের পরিষদ হয়, জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে এই পরিষদ যেন অবদান রাখতে পারে, তার জন্য আমি সচেষ্ট থাকব। যেখানে বৈষম্যের শিকার হয়েছে, যেখানে উন্নয়নের ছোঁয়া পড়ে নাই, সেই সমস্ত জায়গা আমি খুঁজে বের করব, সেগুলোর উন্নয়নে আমি কাজ করব। তবে এমন নিয়োগে বিপরীত প্রতিক্রিয়া বিরোধী জোটে। তাদের মত, নির্বাচিত প্রতিনিধি ছাড়া দলীয় প্রশাসক নিয়োগের এমন সিদ্ধান্তের মাধ্যমে গণতন্ত্রের পরিবর্তে দলীয়করণের পথে হাঁটছে বিএনপি। এটা সম্পূর্ণ অন্যায় একটা সিদ্ধান্ত হচ্ছে এবং জনগণের চাওয়া পাওয়ার বাহিরে একটা সিদ্ধান্ত। আমাদের এটাই মনে হচ্ছে যে আগামী স্থানীয় নির্বাচনে দলীয় প্রভাব তৈরি করার জন্য তারা এই কাজগুলো করছে, সরকার এই কাজগুলো করছে। যেইভাবে করে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা বা জেলা পরিষদ, উপজেলা পরিষদ, এগুলো যদি এইভাবে একটা দল তাদের মতো করে দলীয়করণ করে ফেলে, তাহলে আমরা স্থানীয় সরকারের যে স্বাতন্ত্রতা, স্থানীয় সরকার যেই জনগণের অধিকার নিয়ে আদায় নিয়ে কাজ করবে, সেটা তার হচ্ছে না। এটা তো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে মতামত থাকলেও প্রশাসক নিয়োগের ফলে দীর্ঘদিন স্থবির থাকা জেলার প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে গতি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ। মাস থেকে শুরু হচ্ছে ঈদের লম্বা ছুটি। ভোর থেকেই পথে পথে দেখা গেছে রাজধানী ছেড়ে যাওয়াদের ভিড়। ঈদযাত্রার খবর জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাকারিয়া, কেমন দেখছেন রাজধানী ছেড়ে যাওয়া মানুষের ভিড় এবং তাদের কোনো অভিযোগ আছে কিনা বাড়তি ভাড়া নেওয়ার ক্ষেত্রে, এবং সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? জি, যেমনটা বলছিলেন, আসলে আজ থেকে তো 7 দিনের সরকারি ছুটি শুরু হয়েছে, যেটি কিনা 5 দিনের ছিল। তবে 18ই মার্চে নির্বাহী আদেশের ছুটির পরে এবং আজকে শবে কদরের ছুটি মিলিয়ে মোট 7 দিনের ছুটিতে কিন্তু গতকাল থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। এবং গতকাল যেই চাপটি ছিল সেই চাপটি কিন্তু আজ সকাল থেকে আমরা দেখছি যে সেই চাপ ক্রমান্বয়ে বাড়ছে। এবং আপনি বাড়তি ভাড়ার বিষয়ে যেটি বললেন, সেটি আমরা সরাসরি একজন টিকিট কাউন্টারের যে লোক রয়েছে তাদের কাছ থেকে আমরা একটু জানতে চাই যে এবারে আসলে কেমন যাত্রী চাপ দেখছেন। সকালে সেহরির পরে কিছু থাকে, বেলা হলে যাত্রী তেমন একটা থাকে না। এবার কি কোনো এই যে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ কি রয়েছে? না, বাড়তি ভাড়া নাই, সরকার নির্ধারণ করে দিয়েছে। আমাদের ভাড়া হচ্ছে 384 টাকা, আমরা 380 টাকা করে নিতেছি। আরও কম নিচ্ছেন আপনারা? এমনি এছাড়া আর কোনো অভিযোগ রয়েছে? না, কোনো অভিযোগ নেই। তেলের সংকট আসলে, তেলের সংকট এখন কালকার থেকে তেমন একটা নাই, কিন্তু যাত্রীই নাই ভাই। যেমন শুনছিলেন এবার আসলে যাত্রী কম। আমরা একটু যাত্রীদের কথা শোনার চেষ্টা করব। যে আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি ঢাকা থেকে আসছি, ঢাকা দোহার থেকে। এখন যাচ্ছি ময়মনসিংহ 30 আপনার কি টিকিট পেতে বা বেশি ভাড়া নিয়েছে এরকম কোনো অভিযোগ কি আপনার রয়েছে? না, আমার কাছে এখনো এরকম কোনো অভিযোগ নাই। তবে আসছি কিন্তু যে সিরিয়াল, এই সিরিয়ালে মানে 8টার সময় আসছি, এখন সিরিয়াল ধরে আসি। মনে বলছে যে 10টা বাজে যাবে সিরিয়াল, টিকিট কাটতে সিরিয়াল রয়েছে। এমনি বাড়তি ভাড়ার কোনো বাড়তি ভাড়া নেই। যেমনটি শুনছিলেন আসলে যে একটু চাপ রয়েছে এবং এই চাপ আসলে বেলা বাড়ার সাথে সাথে এই চাপটি আসলে বাড়ছে। তবে বাড়তি ভাড়া আদায়
বা অন্য কোনো অভিযোগ এখন পর্যন্ত কেউ করেননি আমাদের কাছে। এবং যেটি বলছিলেন কাউন্টার মালিকেরা, তারা বলছিলেন যে আসলে তেলের যে সংকট ছিল তার জন্য কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে, তবে রেশনিং সিস্টেম উঠিয়ে দেওয়াতে কিন্তু সেই ভোগান্তিও কিছুটা কমে এসেছে। তো মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে ঈদযাত্রার এতটুকুই ছিল সর্বশেষ। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের ট্রেন যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কেমন চাপ দেখছেন রেল স্টেশনে এবং প্রতিটি ট্রেন কি ঠিক সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। এখন পর্যন্ত যতগুলো ট্রেন গিয়েছে সব কিন্তু সঠিক সময়ে ছেড়ে গিয়েছে এবং যাত্রী চাপের কথা যেটি বলছিলেন, আজকে যেহেতু অফিস ছুটির প্রথম দিন এবং প্রথম দিনে কিন্তু যাত্রী চাপ রয়েছে। আমি একটু দেখাই একদম প্রধান যে ফটক, সেই ফটকেই কিন্তু আমি রয়েছি। এখানে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু খুব ভোর থেকে আসছেন এবং এখনও তারা তাদের যেই গন্তব্যের জন্য এখানকার যারা যে টিকিট রয়েছে কিনা সেটা কিন্তু চেক করেই এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু টিকিট চেক করে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন এবং যাত্রীদের নিরাপত্তায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ রেলের যেই পুলিশ বাহিনী রয়েছে, যেই আনসার সদস্য রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই, আজকে মোট ৪৫ জোড়া ট্রেন ঢাকা থেকে 2 জোড়া স্পেশাল ট্রেন ছেড়ে যাবে। এছাড়া যাত্রা উপলক্ষে কিন্তু ঢাকা থেকে 2 জোড়া স্পেশাল ট্রেন ছেড়ে যাবে। এছাড়া সারা বাংলাদেশেই 5 জোড়া স্পেশাল ট্রেন চালুর ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা একটু কথা বলেছিলাম যারা এখানকার যাত্রী রয়েছেন, যারা আসলে তার পরিবারের সঙ্গে ঈদ করতে, ঈদের ছুটি কাটাতে বাড়ি যাচ্ছেন, কথা বলেছিলাম তাদের সঙ্গে। তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা কোনো ভোগান্তি তাদের পোহাতে হয়নি। তারা নির্বিঘ্নে তাদের যে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন এবং তারা প্ল্যাটফর্মে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছেন এবং ট্রেনগুলো কিন্তু ঠিক সকাল থেকে এখন পর্যন্ত সঠিক সময়ই ছেড়ে যাচ্ছে এবং কোনো ট্রেন এখন পর্যন্ত দেরি করেনি। আমাদের এখানে একজন যাত্রী রয়েছে আমাদের সঙ্গে, তিনি নাটোরের উদ্দেশ্যে যাবেন। আমরা একটু কথা বলি তার সঙ্গে যে নাটোরে যাবেন, ট্রেনের টিকিট পেতে কোনো ভোগান্তি পোহাতে হয়েছে কিনা বা ট্রেন কি ঠিক সময়ে ছাড়ছে? জি, আমি টিকিট অনলাইনে কেটেছি, টিকিট আমি সঠিকভাবে পেয়েছি। আর আজকে আমাদের ট্রেনের টাইমটা আমি জিজ্ঞেস করলাম 9টা 10 মিনিটে, অ্যাকুরেট টাইমেই ট্রেনটা ছাড়বে, এটা আমি জিজ্ঞেস করে এই তথ্যটা পাইলাম। দেন আমি ওয়েট করছি ট্রেনের জন্য। পরিবারের সবাইকে কি আগেই পাঠিয়েছেন নাকি তারা বাড়িতেই থাকে? আমার পরিবার সব নাটোরেই থাকে, আমি নাটোরের ছেলে। দেন সবার সাথে ঈদ করার জন্য নাটোরে আসলে ঈদের একটা আনন্দ নিয়ে যাচ্ছি সবার সাথে ঈদ করার জন্য। ধন্যবাদ। ঈদ যাত্রার কথা বলছিলেন যে পরিবারের সবাই বাড়িতে থাকে, তো কর্মজীবী মানুষ তো আজকে যেহেতু ছুটি হয়েছে সেই ছুটি দিনই শুরুর দিনই তিনি বাড়িতে চলে যাচ্ছেন। নাটোরের রংপুর এক্সপ্রেস যে ট্রেন রয়েছে সেই ট্রেনে তিনি যাবেন এবং তার ট্রেনটি 9টা 10-এই ছাড়ার কথা রয়েছে। তো প্রথম দিন মানুষের কিছুটা চাপ রয়েছে, সকালই ভোর থেকে প্রায় 8-10টা ট্রেন ছেড়ে গিয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় হয়নি, এখনও কোনো ভোগান্তির কথা বলছেন না এবং যারা অনলাইনে টিকিট কিনতে পেরেছেন তারাই কিন্তু আজকে যাত্রা করতে পারছেন এবং পর্যায়ক্রমে আরও যে ট্রেনগুলো রয়েছে প্রত্যেকটি ট্রেনেই কিন্তু ছেড়ে যাবে এই কমলাপুর রেল স্টেশন থেকে। সঞ্জিদা। নাজমুল, ধন্যবাদ আপনাকে। চাঁদপুরের ফরিদগঞ্জে সেচখালে পানি স্বল্পতার কারণে হুমকির মুখে ইরি বোরো আবাদ। তীব্র পানি সংকটে উপজেলার বেশ কিছু অঞ্চলের কৃষক বিপাকে। দীর্ঘদিন খনন না করা, তার উপর অবৈধ দখলের কবলে পানি শূন্য অধিকাংশ খাল। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের করইতলী এলাকার 3 পাশে ফসলি মাঠ। এই এলাকার পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের 2টো খাল এখন প্রায় মৃত। পানি সরবরাহ করতে না পারায় এসব মাঠে ইরি বোরো চাষাবাদ বন্ধের উপক্রম হয়েছে। একই চিত্র উপজেলার চরকুমুরিয়া, বিরামপুর সহ বেশ কিছু এলাকায়। এসব এলাকায় শাখা খালগুলোতে পানি না থাকায় বিকল্প হিসেবে বিভিন্ন পুকুর, নালা ও টিউবওয়েলের পানি দিয়ে চাহিদা মেটানোর চেষ্টা করছেন সেচ পাম্প মালিকরা। আমরা পানি পাই না, এই কারণে আমরা
ফসলও করতে পারি না। জমিতে পানি না দেওয়ার কারণে জমি ফাড়ি শ্বশুর খাড়ি গেছে। এমন পরিস্থিতিতে বড় ক্ষতির মুখে কৃষক। উৎপাদন স্বাভাবিক রাখতে উপজেলার প্রতিটি খাল পুনরুদ্ধার ও খনন করার দাবি তাদের। এই খালটা তো আগে ছিল বড় একটা খালা ছিল, এখন তো একটা ড্রেনের মতো হয়ে গেছে। খাল কাটা হচ্ছে না যে প্রায় 20 বছর 25 বছর পর্যন্ত। যদি খালটা কাটিয়ে দিত সরকার আমাদের কৃষকের উপকার হইতো। সংশ্লিষ্টরা বলছেন পানি সরবরাহ স্বাভাবিক করতে এরই মধ্যে বিএডিসি, এলজিডি ও পানি উন্নয়ন বোর্ড পৃথকভাবে 93টি খাল খননের তালিকা চূড়ান্ত করেছে। পানি উন্নয়ন বোর্ড কিছু খাল খনন করলেও অধিকাংশ খাল খননের কাজ পড়ে আছে প্রস্তাবনায়। এই খালগুলো যদি খুব দ্রুত খনন করা সম্ভব হয় তাহলে সেচ ব্যবস্থাপনা এখানে সচল হলে কৃষক চাহিদামাফিক সেচ পাবে। নিষ্কাশন ব্যবস্থা সঠিক যদি হয় তাহলে এখানে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আমরা ফুল ভাটার সময় পাম্প চালু করতে পারতেছি না, তো যদি রিজার্ভারটা খালি করা যেত তাহলে আমরা পাম্পগুলো 24 ঘন্টায় চালাতে পারতাম। এদিকে 47 বছরের পুরনো বাগাদি সেচ পাম্পগুলো চলছে জোড়াতালি দিয়ে। তাই দ্রুত উপজেলার প্রতিটি খাল পুনরায় খনন ও সেচ পাম্পের সংস্কারের দাবি কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। মুকুলে মুকুলে ভরে উঠেছে চুয়াডাঙ্গার আম বাগানগুলো। এবার কিছুটা আগেই মুকুল এসেছে, কিছুদিন পরেই দেখা মিলবে গুটি আমের। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের প্রত্যাশা চাষিদের। গতবারের তুলনায় কয়েক গুণ বেশি ফলনের আশা কৃষি বিভাগের। প্রকৃতি যেন আপন সাজে সেজে উঠেছে চারদিকে। গাছে গাছে ফুটছে নতুন ফুল, বাতাসে ছড়িয়ে পড়েছে মিষ্টি ঘ্রাণ। সেই ছোঁয়া লেগেছে আম গাছেও। বাতাসে চারদিকে আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণ। চুয়াডাঙ্গায় বাড়ির আঙিনা থেকে বাগান পর্যন্ত সব জায়গায় শোভা ছড়াচ্ছে আমের মুকুল। আম গাছগুলো নুয়ে পড়েছে মুকুলের ভারে। পর্যাপ্ত মুকুল আসায় খুশি চাষিরাও। এখন চলছে পরিচর্যা। এবছর আমের মুকুল খুব ভালো এসছে, আর আমরা এখন স্প্রে করছি কারণ আমের গুটি শক্ত হবে, এই কারণে আমরা স্প্রেটা করছি। এবারটা যদি ঝড় পানি না হয় ইনশাল্লাহ অনেক সুন্দর আম হবে। কিছুদিন পরেই দেখা মিলবে গুটি আমের। আবহাওয়া ঠিক থাকলে এবার ফলন ভালো হওয়ার প্রত্যাশা চাষিদের। মোটামুটি খুবই ভালো এবছরে আমের অবস্থা। আমরা প্রতি বছরই বিষমুক্ত আম উৎপাদন করি, এবছরও আমরা ব্যাগিং পদ্ধতির মাধ্যমে বিষমুক্ত আম উৎপাদন করব। কীটনাশক ও ফরমালিন না দিয়ে ফসল উৎপাদনের দাবি স্থানীয়দের। ক্ষতিকর রাসায়নিক ছাড়াই মুকুল রক্ষা করা সম্ভব, ভালো আমের ফলনও সম্ভব। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে বিষমুক্ত আম উৎপাদন করতে পারে সেদিকে একটু আপনারা দৃষ্টি রাখবেন। রাজশাহী অঞ্চলের মতোই সুস্বাদু ও প্রসিদ্ধ চুয়াডাঙ্গার আম। প্রত্যাশা অনুযায়ী আমের ফলন মিলবে বলছে কৃষি বিভাগ। এবারে আবহাওয়া আম চাষের জন্য অত্যন্ত উপযোগী আমরা দেখতে পাচ্ছি। আশা করছি প্রায় 30,657 মেট্রিক টন আম পাবো, যার মূল্য আনুমানিক 122 কোটি টাকার ঊর্ধ্বে। এবছর চুয়াডাঙ্গায় প্রায় 23,000 হেক্টর জমিতে আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। ডিবিসি নিউজ ডেস্ক। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে দূতাবাসটিতে চালানো হামলাগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে বড় এবং তীব্র, এমন মন্তব্য করেছে বার্তা সংস্থা রয়টার্স। দূতাবাস লক্ষ্য করে অন্তত 5টি ড্রোন ছোড়া হয়। একটি ক্ষেপণাস্ত্র দূতাবাসের ভেতরের হেলিপ্যাডে আঘাত হানে এবং ভবনের একটি অংশে ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণের পর দূতাবাস এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ঘটনার পরপরই মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরাক ছাড়ার তৎপরতা শুরু হয়েছে। অন্যদিকে ইরানের হামলার শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই নিরাপত্তা সতর্কতার মধ্যেই ড্রোন হামলা চালানো হয়েছে দেশটির ফুজাইরা তেল শিল্প অঞ্চলে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এবার আলোচনা ইরানের একটি ছোট দ্বীপ। আকারে ছোট হলেও কৌশলগত গুরুত্বে বিশাল খার্ক দ্বীপ। মাত্র কয়েক কিলোমিটার দীর্ঘ এই দ্বীপটি ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে এবার এই দ্বীপে হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপকূল থেকে মাত্র 25 কিলোমিটার দূরে ও গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী থেকে প্রায় 480 কিলোমিটার উত্তরে খার্ক দ্বীপ। মাত্র 8 কিলোমিটার দীর্ঘ এই দ্বীপে রয়েছে ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল। দক্ষিণ পশ্চিম ইরানের বৃহৎ তেলক্ষেত্র আহভাজ, মারুন ও গাসসারান থেকে পাইপলাইনের মাধ্যমে তেল এনে এখানে সংরক্ষণ করা হয়। এরপর বিশাল ট্যাঙ্কারে করে তা পাঠানো হয় বিভিন্ন দেশে, যার বড় অংশই যায় চীনে।
জ্বালানি বিশ্লেষকদের মতে ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90 থেকে 95% এই দ্বীপ দিয়ে বিশ্ববাজারে পৌঁছায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ইরানের উপর চাপ বাড়াতে দ্বীপটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। ইরানের অর্থনীতিতে তেল খাতের অবদান বিশাল। প্রতি বছর প্রায় $50 বিলিয়ন আয় আসে এই খাত থেকে। আর বৈশ্বিক জ্বালানি বাজারে দেশটি বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহৎ তেল উৎপাদক সংগঠক ওপেকের অন্যতম সদস্য। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিদিন প্রায় 40 লাখ ব্যারেল তেল উৎপাদন করছে ইরান। এর মধ্যে গড়ে 10 থেকে 15 লাখ ব্যারেল তেল প্রতিদিন রপ্তানি হয় বলে জানিয়েছে জ্বালানি বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলার। বর্তমানে সেখানে প্রায় 1,80,00,000 ব্যারেল তেল মজুত রয়েছে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধ চলাকালেও এই দ্বীপকে লক্ষ্য করে একাধিক হামলা হয়েছিল। তখনকার তথাকথিত ট্যাঙ্কার যুদ্ধে উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হলেও দ্রুতই পুনর্গঠন করা হয় দ্বীপটির স্থাপনাগুলো। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে বদলে যায় ইরানের চিত্র। পতন ঘটে রাজতন্ত্রের। সেই উত্তাল সময়ে বিপ্লবকে সুরক্ষা দিতে জন্ম নিয়েছিল এক বিশেষ বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। 4.5 দশকে সেই সাধারণ রক্ষা বাহিনী আজ পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী এক সামরিক ও রাজনৈতিক শক্তিতে। 1979 সাল, তেহরানের রাজপথে তখন পরিবর্তনের স্লোগান। শাহের শাসনের পতনের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনির নেতৃত্বে ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসন ব্যবস্থা। তবে সেই নতুন শাসন ব্যবস্থা তখনও নড়বড়ে। অভ্যন্তরীণ ষড়যন্ত্র আর বিদেশি হস্তক্ষেপ থেকে বাঁচতে 1979 সালের মে মাসে খামিনির এক ডিক্রিতে জন্ম নেয় পাসদারান-ই-ইনকিলাব বা IRGC। শুরুতে এটি ছিল একঝাঁক আদর্শবাদী তরুণের সমন্বয়ে গঠিত মিলিশিয়া বাহিনী। বিপ্লবের সুরক্ষা দেয়াই ছিল যাদের একমাত্র লক্ষ্য। তবে IRGCর সত্যিকারের পরীক্ষা শুরু হয় 1980 সালে, যখন ইরান আক্রমণ করে। 8 বছরের সেই রক্তক্ষয়ী যুদ্ধে IRGC দেখায় তাদের রণকৌশল। সাধারণ রক্ষী বাহিনী থেকে তারা হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ সামরিক শক্তিতে। কেবল ইরানের সীমান্ত রক্ষা করে না, বরং তারা ইরানের ধর্মীয় ও রাজনৈতিক ব্যবস্থার মূল পাহারাদার হয়ে ওঠে। তবে IRGCর সবচেয়ে বড় আলোচিত শাখাটি হলো কুডস ফোর্স। দেশের সীমানা ছাড়িয়ে লেবানন, সিরিয়া কিংবা ইরাকের রাজনীতি ও সামরিক ক্ষেত্রে ইরানের প্রভাব বিস্তারের মূল কারিগর এই বিশেষ বাহিনী। বর্তমানে এই বাহিনীর শক্তি বহুমাত্রিক। নিজস্ব স্থল, নৌ ও বিমান শাখার পাশাপাশি তাদের রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন কর্মসূচি থেকে শুরু করে গোয়েন্দা কার্যক্রম। সবখানেই IRGCর একচ্ছত্র আধিপত্য। ইরানের অর্থনীতিতে রয়েছে IRGCর বিশাল প্রভাব। দেশটির অবকাঠামো উন্নয়ন, তেল গ্যাস সেক্টর এবং টেলিকম খাতের বড় অংশই নিয়ন্ত্রিত হয় এই বাহিনীর মাধ্যমে। পশ্চিমা বিশ্বের নানামুখী নিষেধাজ্ঞা আর চাপের মুখে আজও ইরান সরকারের টিকে থাকার মূল স্তম্ভ এই IRGC। বিপ্লব রক্ষার তাগিদে জন্ম নেয়া এক ছোট্ট বাহিনী আজ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির অন্যতম নির্ণায়ক। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।